Dear learners, welcome to the English class of Kurigram Polytechnic Institute. I hope you are well and safe. Dear learners, I also hope that you are enjoying the English classes and and doing well in your study. This class is for the student of Civil Construction and Computer Technology first semester. Dear learners, before going to the topic, I like to make you remember one thing again, that is washing hands and wearing mask can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. And as your class teacher, I am with you in this class. I am Mohammad Hassan, Junior Instructor Non-Tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. And you can send your home task to this email address so that I can evaluate your home task. A glance on the last class. প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম সেটা এক নজরে দেখে নিই। আমরা গত ক্লাসে পড়েছিলাম আর্টিকেল। তাহলে আমরা জেনেছিলাম আর্টিকেল কি, আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল, যেটাকে আমরা বলি ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল কি কি সেগুলো জেনেছিলাম, এবং আর্টিকেল ব্যবহার করার সেন্টেন্সে যে আর্টিকেল ব্যবহার করেছিলাম সেগুলোর যে বিভিন্ন নিয়ম রয়েছে সেগুলো আমরা শিখেছিলাম। যারা ক্লাসটি দেখোনি তাহলে অবশ্যই ক্লাসটি দেখবে, এবং যদি কোনো নিয়ম বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবে, এবং যে কাজগুলো দিয়েছি সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো অথবা ইমেলে পাঠিয়ে দিতে পারো। তো লেটস start our today's topic. Our today's topic is the use of right form of verbs. আজকের আমাদের টপিক হলো ভার্বের যথাযথ ব্যবহার। ভার্বের যথাযথ ব্যবহারটি কোথায় হবে? বাক্যে, কারণ ভার্ব তো আমরা ব্যবহার করি বাক্যে। যাই হোক, লার্নিং আউটকাম আফটার দিস ক্লাস দ্য স্টুডেন্ট উইল বি অ্যাবল টু আনসার। এই ক্লাসের শেষে ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারবে কি বিষয়ে, যে ভার্ব কি, ভার্বের ভূমিকা কি, হোয়াট ইজ দ্য রোল অফ ভার্ব অ্যান্ড টেন্স ইন সেন্টেন্সেস। সেন্টেন্সের মধ্যে ভার্ব এবং সময়ের কি ভূমিকা তা তোমরা বলতে পারবে, এবং তোমরা ব্যবহার করতে অ্যান্ড অ্যাবল টু ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্ব হোয়াইল স্পিকিং, রাইটিং অ্যান্ড মেকিং ইংলিশ সেন্টেন্স। এবং তোমরা কি করতে পারবে, যখন কথা বলবে তখন সঠিক ভার্ব ব্যবহার করতে পারবে, যখন লিখবে তখনও সঠিক ভার্ব ব্যবহার করতে পারবে, এবং যখন কোনো বাক্য তৈরি করবে তখনও কিন্তু ভার্বের সঠিক ভার্বটি ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন একটু দেখে নেওয়া যাক যে তোমাদের পরীক্ষায় সেমিস্টার ফাইনাল এক্সামে কিভাবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন সেট হবে, অর্থাৎ কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। দেখো যে মিস্টার রহমান ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, এখানে ওয়াক রয়েছে, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ভার্ব, তার মানে এই ভার্বটি সঠিক করে তোমাকে বসাতে হবে, এবং সঠিক করে লিখে ওই উত্তরটি পুরো সেন্টেন্সটি লিখে তোমাকে এই সঠিক ভার্বটি বসাতে হবে। এরকম সবগুলো ব্র্যাকেটের ভার্বগুলোকে কিন্তু তোমাদের সঠিক করে লিখে বসাতে হবে। এসএসসিতে তোমরা অবশ্যই ফাঁকি দিয়েছো, কারণ ব্র্যাকেটের ভার্ব দেখলেই হয়তোবা কখনো আইএনজি যোগ করেছো এবং ইডি যোগ করে দিয়েছো, কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয়েছে, কিন্তু এবার যেহেতু মানে প্যাসেজ নেই, সেন্টেন্স টু সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের এই নিয়মগুলো যদি রাইট ফর্ম অফ ভার্বের কথায় যথাযথ ভার্ব ব্যবহারে যদি নিয়ম না জানো তাহলে কিন্তু তোমরা সঠিক ভার্বটি ব্যবহার করতে পারবে না, এবং সেন্টেন্সটিও সঠিকভাবে লিখতে পারবে না। So dear learners, before going to the topic, let us define what is verb. তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্বের যথাযথ ব্যবহার বা ভার্বের সঠিক ব্যবহার বাক্যে। সেটা যাওয়ার পূর্বে আমরা প্রথমেই জেনে নিই যে ভার্ব কি। তাহলে ভার্ব আমরা জানি সবাই যে ভার্ব হচ্ছে
যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি প্রকাশ পায় সেগুলো হচ্ছে ভার্ব। এক কথায় ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড। যে অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ডটি দিয়ে কোনো কাজ করা বোঝায়। তাহলে ভার্ব হচ্ছে এমন শব্দ যা দ্বারা কোনো কাজ, কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। এ ভার্ব ইজ এ ওয়ার্ড, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ আর আর ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। এখন আসো আমরা একটু জেনে নিই যে বাক্যে ভার্বের ভূমিকা। তাহলে আমরা যে ভার্ব পড়বো, ভার্বের ভূমিকাটা কি আসলে? বাক্যে ভার্বের ভূমিকা, বাক্যে ভার্বের ভূমিকা আছে, দ্য ভার্ব ফর্মস দ্য মেইন পার্ট অফ দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স, এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। তাহলে আমরা জানি যে একটা প্রত্যেক কমপ্লিট সেন্টেন্স মানে একটি পূর্ণাঙ্গ বাক্যের অবশ্যই একটি ভার্ব থাকাই লাগবে। যদি ভার্ব না থাকে তাহলে সেই বাক্য কখনো হবেই না। সুতরাং এখানে বলছে যে বাক্যের দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের প্রধান অংশটি হচ্ছে ভার্ব। প্রেডিকেটের প্রধান অংশটি ভার্ব। এখানে দেখো ইজ, লার্ন, স্পিক, ইজ থিঙ্কিং, এগুলো হচ্ছে ভার্ব। তাহলে এই বিভিন্ন ধরনের ভার্ব, এটা এক ধরনের ভার্ব, এগুলো ভার্ব, সবগুলোই ভার্ব। এই ভার্ব যদি না থাকতো তাহলে কিন্তু আহ, আহ, কোনো সেন্টেন্স হতো না। আমরা যদি একটু দেখি যে উই লার্নটাকে যদি আমরা বাদ দিই, উই ফ্রম দ্য ওয়েব, হ্যাঁ, আমরা ওয়েব থেকে, তাহলে বাক্য হলো? হতো না। সুতরাং যদি ভার্ব না থাকে তাহলে আমরা কোনো বাক্য তৈরি করতে পারবো না। তো সেটাই ছিল বাক্যে ভার্বের ভূমিকা। এখন আসো, হোয়াই ডু উই নিড টু লার্ন দ্য ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস। এখন আসো আমরা কেন রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, ভার্বের যথাযথ ব্যবহারটা কেন শিখবো সেটা একটু জেনে নিই। প্রথমত, ফার্স্টলি, উইদাউট ভার্ব উই কান্ট মেক অর ফ্রেম এনি সেন্টেন্স। প্রথম কথাই হচ্ছে যে ভার্ব ছাড়া আমরা কোনো বাক্য তৈরি করতে পারবোই না। দুই হচ্ছে যে ইফ উই ডু নট অ্যাবেল টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন সেন্টেন্সেস আওয়ার এক্সপ্রেশন উইল বি ইনকারেক্ট। যদি আমরা ভার্ব যথাযথভাবে ব্যবহার করতে না পারি তাহলে আমরা যে কথাটা বলতে চাইবো সেই কথাটা কিন্তু আমরা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারবো না, ভুল হবে। একটা উদাহরণ নিচে দেওয়া আছে, দেখো। দেখুন, আমি যদি বলি যে আমি বাড়ি যাব, এবং সেক্ষেত্রে আমি ইংলিশ করতেছি এভাবে, আই মানে আমি, গো মানে যাব, হোম মানে বাড়ি। তাহলে আমি বাড়ি যাব, তোমরা যদি এটা বলো তাহলে এটা ভুল হবে। কারণটা হচ্ছে কি, এখানে ভার্বটির সঠিক ব্যবহার হয়নি। কারণ এই আমি বাড়ি যাব এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থাকবে এবং সাহায্যকারী ভার্ব থাকবে শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং বাকি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হতো যে আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। আর এটা যদি আমি বলি যে আই গো হোম, তার অর্থ হলো আমি বাড়ি যাই। তাহলে দেখো, যদি আমি সঠিক ভার্ব সঠিক জায়গায় ব্যবহার করতে না পারি তাহলে আমি যে কথাটি বলতে চাইবো সেটা কিন্তু সঠিকভাবে প্রকাশ পাবে না। সুতরাং আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেখা খুবই আহ, প্রয়োজনীয়। আমরা ফুটবল খেলছি, দেখো, এখন আমরা অর্থ হলো উই, ফুটবল খেলা মানে হচ্ছে প্লে, আর ফুটবল মানে, তাহলে এভাবে যদি বলি যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, কিন্তু আমি তো বলছি যে আমরা খেলছি, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স। এখানে হবে সঠিক ভার্বটি হবে আর প্লেয়িং। তাহলে উই আর প্লেয়িং ফুটবল। তাহলে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমরা যদি যথাযথ ভার্ব ব্যবহার করতে না পারি বাক্যে তাহলে আমরা যা বলতে চাইবো বা যা লিখতে চাইবো তা কিন্তু ভুলভাবে এক্সপ্রেস হবে। সুতরাং তোমাদের অবশ্যই সঠিক রাইট ফর্ম অফ ভার্ব শেখা দরকার। শুধু কি তাই? দেখো, নট অনলি দ্যাট, you will need to know the use of right form of verbs when you will change the voice of sentences, transform one sentence to other, make WS yes no, tag question, narrate sentences। তার মানে হচ্ছে যে তোমরা কিন্তু শুধু এই যে বাক্যের এক্সপ্রেশনে যে ভুল হবে তা না, সব ক্ষেত্রেই তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বটি লাগবে। কিরকম? যেমন ভয়েস চেঞ্জ করতে লাগবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যখন করবা তখনই আমাদের সঠিক ভার্বের ব্যবহার যদি না জানো তাহলে হবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যখন আমরা এক বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন করব তখনও ভার্বের যথাযথ ব্যবহার জানতে হবে।
ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে, ইয়েস নো কোশ্চেন তৈরি করতে, ট্যাগ কোশ্চেন তৈরি করতে এগুলো আমাদের অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো জানতে হবে। মানে এক কথায় রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার জানতে হবে। আর এখানে ন্যারেট সেন্টেন্স, তাহলে এই যে সবগুলো টপিক কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, ডাব্লিউএস কোশ্চেন, মেকিং ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ন্যারেশন, এগুলো সবই আছে। তাহলে সবগুলোতেই আমাদের কি লাগবে, সেটা হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো লাগবেই। তাহলে so it becomes obvious that in speaking and writing correct form of English, we need to know how to use right form of verb in the sentences. তাহলে এটা তো বললামই যে আমাদের সবগুলো জিনিস জানতে গেলে আমাদের অবশ্যই রাইট ফর্ম ভার্ব জানতে হবে। ভার্ব চেঞ্জেস ফ্রম বেসড অন টাইম, পারসন অ্যান্ড নাম্বার। তাহলে এই যে ভার্ব যে আম, এখন বলে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, আমরা কারণ দেখলাম যে এক এক ধরনের বাক্যে এক এক ধরনের, দেখো এখানে এক ধরনের ভার্ব ব্যবহৃত হয়েছে, এখানে এক ধরনের ব্যবহৃত হয়েছে। তাই যে এই যে ভার্বগুলোর রূপের পরিবর্তন হচ্ছে, এই রূপের পরিবর্তন হওয়ার পিছনে দায়ী কারা কারা, তারা কার উপর প্রভাব বিস্তার করে, এই ভার্বগুলোর উপর প্রভাব বিস্তার করে টেন্স, পার্সন এবং নাম্বার। তাহলে লেটস সি কিভাবে আমরা এই যে টেন্স, পার্সন, নাম্বার এই ভার্বগুলোর উপর প্রভাব বিস্তার করে সেগুলো আমরা একটু দেখে নিই। ভার্ব চেঞ্জ দেয়ার ফর্মস বেসড অন, কিসের উপর ভিত্তি করে, টেন্স, পার্সন, নাম্বার। আমরা জানি টেন্স কত প্রকার, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম পাস্টেরও ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। ফিউচারের ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে সেই সবগুলো টেন্সের আমাদের কি জানতে হবে, সংজ্ঞা জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, গঠন এবং চেনার উপায় জানতে হবে। এবং না হলে আমরা কিন্তু সঠিকভাবে বাক্যে ভার ব্যবহার করতে পারবো না। পার্সন, দেখো পার্সন আমরা জানি যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি শি ইট দে, এগুলো। তাহলে এইগুলো সাবজেক্ট আকারে যখন ব্যবহৃত হবে সেগুলো কিন্তু ভার্বের উপর প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ভার্বের রূপের পরিবর্তন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে। নাম্বার, এই সাবজেক্ট যখন যখন সাবজেক্ট হবে, সাবজেক্টের নাম্বার হবে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ভার্বগুলো রূপের পরিবর্তন ঘটবে। তাহলে আমরা আহ, এই সবগুলো যদি ভালো করে না জানি, তাহলে আমরা কিন্তু কি করতে পারবো না, ভার্বের যথাযথ ব্যবহার করতে পারবো না। একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। এক্সাম্পল দেখো, ইট রেইন সিন্স মর্নিং, এরকম একটা পরীক্ষায় থাকতে পারে তোমাদের। এই যে এই ব্র্যাকেটে ভার্বটি দেওয়া আছে, এখানে ভার্বের সঠিক রূপটি বসাও। তাহলে এখন এই ভার্বটি যদি আমি সঠিক রূপ বসাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে অবশ্যই চিন্তা করতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে ইট রেইন সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমাদের জানতে হবে সংজ্ঞা। তাহলে যে যে কাজ অপেক্ষাকৃত পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, এরূপ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখলাম যে ইট রেইন সিন্স মর্নিং, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এরকম বোঝাচ্ছে। তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার জানা লাগবে। যে ইট সাবজেক্ট থাকা লাগবে, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের শেষে আইএনজি এবং অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে দেখো ইট সাবজেক্ট এখানে, এবং ইট ইট সবসময় হ্যাজ নেয়, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং এখানে হতো, এটা সঠিক উত্তর হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমরা বুঝতেই পারছো যে টেন্স, পার্সন এবং নাম্বার যদি না জানি, তাহলে কিন্তু আমরা সঠিক ভার্বের সঠিক রূপটি বাক্যে ব্যবহার করতে পারবো না। তো উই নো দ্যাট, তাহলে একটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করি যে উই নো দ্যাট টেন্স ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ এ ভার্ব। দ্যাট মিনস হোয়ার দেয়ার ইজ ভার্ব দেয়ার উইল বি দ্য প্রেজেন্স অফ টাইম। তার মানে কি, আমরা মনে করো আমরা আমি এখন কথা বলছি, এই যে কথা বলা একটা কাজ, এই কাজটি কখন সংগঠিত হচ্ছে, এই যে সময় আছে কাজটির সাথে, যে এখন আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তাহলে আই অ্যাম টকিং টু ইউ।
এখানে দেখো, এখন আমি কথা বলছি, কাজটি কখন সংঘটিত? এখন। তার মানে যে কাজেই করো না কেন, ওই কাজের সাথে একটি সময় যুক্ত থাকবে। সুতরাং ভার্ব এবং টেন্স অবিচ্ছেদ্য। সব সময় যেখানেই কাজ থাকবে সেখানে সময় থাকবেই। তো let us know some rules for using right form of verbs related to tense. তাহলে আসো আমরা ভার্বগুলো, টেন্স সম্পর্কিত ভার্বের ব্যবহারগুলো একটু জেনে নিই। দেখো, আমি যেভাবে একটি তোমাদের এখানে দিয়েছি সেভাবেই তোমরা সবগুলো টেন্স কিন্তু পড়বে এবং এগুলো তোমাদের খাতায়, উদাহরণগুলো খাতায় লিখবে, স্ট্রাকচারগুলো খাতায় লিখবে। যাই হোক, দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাক্যে সাধারণত কোনো কাজ বর্তমান সময়ে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি বা অসমাপ্তি কোনোটিরই নির্দেশ করে না। এরূপ বোঝাতে যে রূপ হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে দেখো, হি রাইটস এ লেটার। এখানে সংজ্ঞাটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যদি সংজ্ঞাটি না চিনি, মানে না মনে রাখি, তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাক্যটি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তা কিন্তু আমরা বুঝতেই পারবো না। এখানে দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তার মানে এখানে চিঠি লেখার কাজটি সে কখন শুরু করেছে এবং কখন শেষ করেছে, লেখা একটি কাজ, সে লেখা কাজটি কখন শুরু করেছে এবং শেষ করেছে তা কিন্তু বলা হয়নি। সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এছাড়াও কোনো কাজ অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে মাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে, এটা কিন্তু তার প্রতিদিনের অভ্যাস। আর দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরসত্য, সবসময় পূর্ব সূর্য দিকে ওঠে। বাংলা ক্রিয়া শেষে এইগুলো থাকবে, এ, অ, আ, ই, ও, এন, এগুলো থাকবে বাংলা ক্রিয়া শেষে। তোমরা অবশ্যই এগুলো দেখে বুঝতে পারবে যে বাংলা ক্রিয়া শেষে যদি এগুলো থাকে তাহলে দেখে বুঝতে পারবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আরও কিভাবে বোঝা যাবে? যে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, ডেইলি, অফেন, এগুলো যদি কোনো বাক্যে থাকে, ইংরেজি সেন্টেন্সে থাকে, তাহলে সেটা অবশ্যই তোমরা ধরে নিবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এখন আসো দেখি উদাহরণ। সে ভাত খায়, মানে সে খাওয়া কাজটা কখন শুরু করলো কখন শেষ করলো এখানে বলা নেই। সুতরাং আমরা এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে সাধারণভাবে আহ, একটা কাজ। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন অকেজনালি কোনো বাক্যের শেষে অকেজনালি আছে, তাহলে দেখো, হি ডান্সেস অকেজনালি। তাহলে অকেজনালি যদি থাকে তখন মানে সে কোনো উপলক্ষে নাচে। যে কোনো উপলক্ষে, যখন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সে নাচে। তো এই যে অকেশনালি কথাটা রয়েছে, সেজন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম মকুল সিংস এ সং। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তাই তো নয়। এখানে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স সবসময় কি অ্যাফার্মেটিভ হবে? আমি যে যতগুলো উদাহরণ দিয়েছি এখানে দেখো সবগুলো অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক। এখানে কি না বোধক শব্দ আছে? নেই। হি ইটস রাইস, এখানে সি ডান্সেস, তার মানে এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। এগুলো সবগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হবে তা তো নয়, নেগেটিভও হতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভও হতে পারে, ইন্টারোগেটিভও হতে পারে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? সেটা হলো ডু এবং ডাজ। কারা কারা ডাজ এবং ডু নেবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার সবসময় ডু নেবে, সাহায্যকারী ভার্ব ডু, ডু গ্রহণ করে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় ডাজ গ্রহণ করে। এখন আসো, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এর দুইটি স্ট্রাকচার দেখিয়েছি আলাদা করে, যাতে তোমরা এভাবেই সবগুলো টেন্স, 12 প্রকার টেন্স তোমরা লিখে লিখে সবগুলোর উদাহরণ এভাবে লিখবে। অ্যাফার্মেটিভ লিখবে, নেগেটিভ লিখবে, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএস ইন্টারোগেটিভ এভাবে লিখবে। দেখো, আমরা একটু উদাহরণ দেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? আমরা জানি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমরা দেখো, আমরা যদি একটু উদাহরণ দিই, হামিদ প্লেস ফুটবল, তাহলে সাবজেক্ট হামিদ, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে,
এবং অবজেক্ট। তাহলে হামিদ প্লে ফুটবল, এখানে দেখো তোমরা বলবে যে স্যার ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে এস আসলো কোত্থেকে? এটা নিয়ম হচ্ছে যে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্ষেত্রে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হয়। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে দেখো যেহেতু আমি আগেই বলেছি যে নেগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বের ব্যবহার করতে হয়। সাহায্যকারী ভার্ব কি? ডু এবং ডাজ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়। এখন যদি বলি যে হামিদ ফুটবল খেলে না, তাহলে হামিদ ডাজ নট প্লে ফুটবল। হামিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নেয়। তাহলে হামিদ ডাজ নট প্লে ফুটবল, হামিদ ফুটবল খেলে না, এই জন্য এখানে ডাজ নট নিয়েছে। এখন যদি এটাকে এবার ইন্টারোগেটিভ করি তাহলে দেখো ডু এবং ডাজটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে এখানে হামিদ, হামিদ সাবজেক্ট, হামিদ হামিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সে ডাজ নিয়েছে এবং ডাজটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই সাহায্যকারী ভার্বটা পূর্বে চলে এসেছে। তাহলে ডাজ হামিদ প্লে ফুটবল, এভাবে। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, কারণ এই ডাজ হামিদ প্লে ফুটবল বললে এখানে ইয়েস অথবা নো দিয়ে উত্তর দেওয়া যায়। যেমন ইয়েস ডাজ হামিদ প্লে ফুটবল, তাহলে আমি বলতে পারি ইয়েস অথবা নো। আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফরমেশন, পুরো ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হয়, সেই জন্য এগুলোকে ইনফরমেটিভ কোশ্চেন অথবা ডাব্লিউএস কোশ্চেন আমরা বলতে পারি। যে হোয়াট ডাজ হামিদ প্লে, হামিদ কি খেলে, তাহলে আমরা কি বলতে পারবো ইয়েস অথবা নো? তাহলে এক্ষেত্রে বলতে হবে হামিদ প্লেস ফুটবল, হামিদ প্লেস ফুটবল, হামিদ ফুটবল খেলে। তাহলে এখানে আমরা যেটা যেটা দেখতে পারলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইয়েস নো হয় তাহলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ গ্রহণ করে। আবার ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটির পরপরই টেন্স অনুযায়ী, টেন্সে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটার পরপরই ডু ডাজের যে কোনো একটি বসবে এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ বসবে এবং এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটার পরপরই। তাহলে এভাবে সকল টেন্সের 12 প্রকার টেন্সের তোমরা নিয়মগুলো সবগুলো নিয়ম পড়বে এবং স্ট্রাকচারগুলো এভাবে লিখবে। তাহলে যে কোনোভাবেই রাইট ফর্ম ভার্ব আসুক না কেন টেন্সের মধ্যে থেকে, তাহলে সবগুলো তোমরা পারবে। সবগুলোই সঠিকভাবে ভার্বের সঠিক রূপ বসাতে পারবে। এই কথাই বলেছি যে সকলগুলো পড়বে এখানে। এরপর আসো এছাড়া আরও কিছু আমরা নিয়ম জেনে নিই। তাহলে একটু প্রথম আমরা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়লাম এখান থেকে আমরা 2টা নিয়ম বের করতে পারি। কি সেটা? 1 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের শেষে এস কিংবা ইএস হয়, যেটা আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। আর রুল 2, ইংরেজি বাক্যে এরকম আমি এরাও বলে দিয়েছি যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, ইউজুয়ালি, অকেশনালি এগুলো যদি থাকে তাহলে ধরে নেবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেই অনুযায়ী যদি ভার্ব থাকে তাহলে সেখানে সেই অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেমন হি নট ইট রাইস, এখানে আমরা বাক্যটি দেখতেছি নট আছে, তার মানে এই বাক্যটি নেগেটিভ। আর নেগেটিভ থাকলেই আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট এটা প্রথমে আমরা বুঝতে হবে এটা কোন টেন্স। হি নট ইট রাইস, তার মানে সে ভাত খায় না। ভাত খাওয়া কাজটি কখন শুরু করলো কখন শেষ করলো এটার কোনো নির্দেশ নেই, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য সাহায্যকারী ভার্ব ডাজ আমরা নিয়ে এসেছি এবং যখন আমরা ডাজ নেব তখন ভার্বের শেষে এমনিতেই হি যদি হতো, যে নট যদি না থাকতো তাহলে হি ইটস রাইস, এখানে এস থাকতো, কিন্তু যেহেতু এটা আমাদের ডাজ নিয়ে এসেছি তাহলে এই ইটস আর থাকবে না, তখন হবে ইট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা একটু বলে দিই যে বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলতেছে এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ইংলিশ সেন্টেন্সের নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি এগুলো যদি থাকে তাহলে এটা ধরে নিতে হবে এই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম
V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট অথবা এক্সটেনশন হবে। ফর এক্সাম্পল আমরা লিখি যে হি ইজ ইটিং নাও, সে এখন খাচ্ছে। আপনি খাওয়া কাজটা কখন করতেছে? আমরা দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু সময়ের উল্লেখ ছিল, মানে ওভাবে কখন কাজটি শুরু হয়েছে শেষ হয়েছে এটার উল্লেখ ছিল না, কিন্তু এখানে দেখো হি ইজ ইটিং নাও, সে এখন খাচ্ছে, তার মানে সে সে খাওয়া কাজটা রানিং এখানে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা অবশ্যই এটা হবে কি, কাজটি যেহেতু রানিং বর্তমান সময় চলমান, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট লাগে স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, হি সবসময় ইজ কে গ্রহণ করে, তাহলে সাবজেক্ট ইজ, মূল ভার্ব ইট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট এবং তার সাথে আইএনজি এবং বাকি অংশ। তাহলে এভাবে আমরা অ্যাফার্মেটিভটা শিখলাম। এবার যদি নেগেটিভ হয় তাহলে এই যে সাহায্যকারী ভার্বের পরপরই নো, নট এগুলো বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি থাকবেই। কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের শেষে সাথে আইএনজি থাকবেই। তারপরে ইয়েস নো কোশ্চেন, ইজ হি ইটিং নাও, তাহলে আমরা ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবো ইজ হি ইটিং নাও। এরপর ডাব্লিউ ইজ, হোয়াট ইজ মানে হোয়াট, টেন্স অনুযায়ী যদি ডাব্লিউ ইজ ওয়ার্ডটি হয় তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ডের ওয়ার্ড এর পরপরই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। হি সবসময় ইজ নেয় এবং হোয়াটের পরপরই এই হি এর পূর্বে সাহায্যকারী ভার্বটি চলে এসেছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলাম। এবারে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? কোনো কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে কিন্তু তার ফলটি এখনো বিদ্যমান, এরূপ যদি বোঝায় তখন সেই সেই ভার্বের যে টেন্স হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এছাড়াও আম, বাংলা ক্রিয়ার শেষে যদি কি থাকে, আসি, আসো, আসেন, যদি এইভাবে থাকে তাহলেও কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এবং ইংরেজি বাক্যে যদি এরকম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এগুলো যদি থাকে তাহলেও কিন্তু এটা ধরে নেব যে এই বাক্যটি এর যে ভার্বটি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা একটু জেনে নিই। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্টের নাম্বার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ নেবে, তাহলে হ্যাভ হ্যাজ এবং ভি থ্রি ভার্বের V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা আমাদের সবগুলো জানতে হবে, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম না জানলে তোমরা অনেক কিছুই করতে পারবে না, ভয়েস চেঞ্জ করতে পারবে না, ন্যারেশন করতে পারবে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এই V1 V2 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম তোমাদের বইয়ে যতগুলো আছে সবগুলো কিন্তু পড়ে নিতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে একটা উদাহরণ আমরা মিলাই দেখি যে সে এসএসসি পাস করেছে। হ্যাঁ, তাহলে আছে, আছে, হ্যাঁ, তাহলে আছে মানে এই কাজ এসএসসি পাস, সে এই কাজ পাস করা কাজটি সে শেষ করেছে কিন্তু তার সার্টিফিকেটটি এখনো রয়েছে, অর্থাৎ তার ফলটা এখনো বিদ্যমান রয়েছে, সুতরাং সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু দেখে নিই। সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, হি সবসময় হ্যাজ নেয়, তাহলে হ্যাজ, এখানে যেহেতু আম, আহ, এখানে দেখো হি হ্যাজ, মূল ভার্ব হচ্ছে পাস, PASS পাস, এটার সাথে ভার্ব V3, তাহলে পাস্ট, তাহলে পাস্ট হলো, এই V3 হলো পাস্ট, SSC এক্সাম। তাহলে এভাবে আমি নেগেটিভ দেখিয়েছি, ইয়েস নো দেখিয়েছি এবং WS দেখিয়েছি। তোমরা ভিডিও পজ করে কিন্তু দেখে নিতে পারবে আর লিখেও নিতে পারবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এভাবে সকল টেন্সের তোমরা অ্যাফার্মেটিভ রূপ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইয়েস নো ইন্টারোগেটিভ এবং WS ইনফর্মেটিভ ইন্টারোগেটিভ এটা করবে। এভাবেই কিন্তু করলে তোমাদের সুবিধা হবে। আর একটি নিয়ম হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা একটু জেনে নাও। কোনো কাজ অপেক্ষাকৃত পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলিতেছে এরূপ বোঝালে সেটা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ
কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে। আমি অলরেডি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিছিলাম। সেটা হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এটাই যে সকালে বৃষ্টি শুরু হয়েছিল সকালে এবং এটা এখন পর্যন্ত চলতেছে। এরূপ বোঝালে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখি আমরা। সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং মূল ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস যেহেতু আছে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি যুক্ত হবে এবং প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা একটু ভার্ব সেন্টেন্সটা মিলাই নেই। দেখো এটা কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। কারেক্টের সাথে মিলাই নেই। সাবজেক্ট হচ্ছে ইট, ইট সবসময় হ্যাজকে গ্রহণ করে, তাহলে ইট হ্যাজ বিন এবং মূল ভার্ব হচ্ছে রেইন, তাহলে রেইনিং। মূল ভার্ব রেইন হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি, রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে বৃষ্টি হওয়া শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এখন পর্যন্ত চলতেছে, এরূপ বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে she has been reading in this school since 1989। তাহলে সে 1989 সাল থেকে এই স্কুলে পড়ছে। সে পড়াশোনা শুরু করেছিল 1989 সালে, এখন পর্যন্ত চলছে। এখানে সালটা অনেক দূরে হয়ে গেছে, যদিও মনে করো যে 2019, সে 1 বছর থেকে 2019 সাল থেকে এখানে পড়ছে, এই স্কুলে পড়ছে। তাহলে এটাও কিন্তু সে কাজটি শুরু করছে পূর্বে, এখন পর্যন্ত চলতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা ব্যতিক্রম একটু, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হলেও এখানে দেখো হি হ্যাজ ইল হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থস। যদি কোনো বাক্যে দেখো এখানে ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ভার্ব আমাদের বলা আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এখানে তো এটা তো ভার্ব নয়, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে তার সাথে আইএনজি কিন্তু যুক্ত হবে না। এক কথায় হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে এবং এই যে অ্যাডজেক্টিভই থাকবে, এর সাথে আইএনজি যুক্ত হবে না। অনেক স্টুডেন্ট কি করে যে এই হি হ্যাজ বিন ইল যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটাই ভার্ব মনে করে এটার সাথে আইএনজি যোগ করে যায়, হি হ্যাজ বিন ইলিং। তাহলে আমরা কিন্তু ইলিং হয় না কখনো। তাহলে কি হবে যে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো আমরা অ্যাডজেক্টিভ পাই, ভার্ব না থেকে যদি অ্যাডজেক্টিভ পাই, তাহলে সেই অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত হবে না। আশা করি তোমাদের বিষয়টি পরিষ্কার হয়েছে। ডিয়ার লার্নার্স, লেট আস লুক অ্যাট ইউর হোম টাস্ক। তোমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলোতে দেখো, সেগুলোর ভিত্তিতে আমি কিছু হোম টাস্ক দিয়েছি। এই হোম টাস্কগুলো তোমরা করবে, খাতায় লিখে করবে, এটা ছবি তুলে আমার ইমেইলে পাঠিয়ে দেবে, অথবা তোমরা যখন কমেন্ট করবে সেখানে লিখে এই উত্তরগুলো লিখে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি দেখেছো এবং তোমাদের ক্লাসটি মানে আমার ক্লাসটি ফ্রুটফুল হয়েছে, ভালো ক্লাসটি আমরা সফল হয়েছি। টপিক ফর দ্য নেক্সট ক্লাস, দ্য ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। মানে আমরা তো কেবল প্রেজেন্ট আর প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ পড়লাম, এভাবে আমরা বাকি টেন্সগুলো পড়বো এবং ভার্বের অন্যান্য নিয়মগুলো পড়বো আগামী ক্লাসে। তো no more today. Thank you. See you in the next class.